নমস্কার। জাভি টকিজের দ্বিতীয় গল্পে আমরা আপনাদের শোনাতে চলেছি একটি গ্রাম্য বুদ্ধিমতী নারীর কাহিনী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বামা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হলেন বাংলা সাহিত্যে এক বহুমুখী প্রতিভা। তিনি বাংলা সাহিত্যকে দিয়েছেন পথের পাঁচালী, চাঁদের পাহাড়ের মতন অসাধারণ কিছু উপন্যাস। তাই সময় নষ্ট না করে শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বামা। আমার যখন 22-24 বছর বয়স, তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে। তখন আমি দৈব ওষুধের মাদুলি বিক্রি করে বেড়াতুম। চুচুড়ো শচীশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতুম। অল্প বয়সের প্রথম চাকরি, খুব উৎসাহের সঙ্গেই করতুম। আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু সাত্ত্বিকের বামুনের মতো। ওটা ছিল ব্যবসায়ের অঙ্গ। গিরিমাটির রঙে ছোপানো কাপড়, পরনে পায়ে ক্যাম্বিসের জুতো, গলায় মালা, হাতে থাকতো একটা ক্যাম্বিসের ব্যাগ, তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ওষুধ থাকতো। বছর তিনেক সেই চাকরি করি, তারপর শরীরে সইল না বলে ছেড়ে দিল। একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাকমপুর বলে একটা গ্রামে। এটা মাদুলি বিক্রির জন্যে নয়, মাকমপুরের শচীশ কবিরাজের শ্বশুর বাড়ি। সেখানে জমি জমার বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন শচীশবাবু। শ্বশুরের ছেলেপুলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জমার খাজনা যতটা পারিয়া আদায় করে আনতে। কিন্তু তা হলেও পরনে আমার গেরুয়া কাপড়, হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যামিসের ব্যাগ ইত্যাদি সবই ছিল। যদি পটে গাতে কিছু বিক্রি হয়ে যায়, কমিশন তো আমিই পাবো, সেই ভেবে বেরুলুম। কখনো ও অঞ্চলে যাইনি। মেমারি স্টেশনে নেমে বেলা 2টোর সময় হাঁটছি তো হেঁটেই চলেছি, পথ আর ফুরোয় না। এক জায়গায় একটা ছোট বাজার পড়ল, সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটি। গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল, দেরিও হলো বিশেষ করে সেই জন্যে। আর একটা বাজার পড়ল, সেখানে দোকানদারদের সঙ্গে শুনলুম আমার গন্তব্যস্থানে পৌঁছতে অন্তত রাত 9টা বাজবে। কিন্তু সকলেই বললে, সন্ধ্যের পরে আগে কি আর পথ হাঁটবেন না ঠাকুরমশাই? এসব দেশে ফাঁসুড়ি ডাকাতের বড় ভয়। বিদেশি দেখলেই মেরে ধরে যথা সর্বস্ব কেড়ে নেয়। প্রায়ই বনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে। সাবধান, একটা দিঘি পড়বে মাঠের মধ্যে ক্রস্তিনেক দূরে, জায়গাটা ভালো নয়। বড় বড় মাঠের উপর দিয়ে রাস্তা। সন্ধ্যা প্রায় হয়। এমন সময় দূরে একটা তাল গাছ কেরা দিঘি দেখা গেল বটে। আমার বুক ঠিপ ঠিপ করে উঠল। দিঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম, সেখানেই রাত্রের জন্য আশ্রয় নেওয়ার কথা বাজারে বলে দিয়েছিল। কিন্তু সন্ধ্যা তো এদিকেই হয়ে গেল, অন্ধকার হওয়ার দেরি নেই। কোথায় বা সঞ্জয়পুর, কোথায় বা কি? মনে ভারী ভয় হলো। কি করি এখন? সঙ্গে মাদুলি ও ওষুধ বিক্রির দরুন অনেক টাকা। পরক্ষণেই ভাবলাম, কিছু না পারি দৌড়তে তো পারবো, না হয় ব্যাগটাই যাবে, প্রাণ তো বাঁচবে। ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি তো এলু। বড় সেকেলে দিঘি, খুব উঁচু পাড়ের দুধারে বড় বড় তাল গাছের সারি, তার ধার দিয়ে রাস্তা। দিঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই। যে ভয় করেছিলুম দেখলুম সবই ভুয়ো। মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায়। প্রকাণ্ড দিঘিটার পাড় ঘুরে যেমন তালবনের সারি ও দিঘির উঁচু পাড়কে পেছনে ফেলেছি, সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লিলি করছে। নিশ্চয়ই ওটা সেই সঞ্জয়পুর। বাঁচা গেল বাবা, কি ভয়টাই দেখিয়েছিল গ্রামের লোকে। দিব্যি ফাঁকা মাঠ, কাছেই লোকের বসতি, গায়ের গরু বাছুর চড়ছে মাঠে, কেন এসব জায়গায় বিপদ থাকবে? আমি এইরকম ভাবছি, এমন সময় তাল পুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা, সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমি এদিকে আসতে দেখলুম। বৃদ্ধ বেশ বলিষ্ঠ গড়নের, এই বয়সেও মাংসপেশি বেশ সবল, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ছোট একটা লাঠি। নমস্কার ঠাকুরমশাই, আপনি কোথায় যাবেন? যাব মাখনপুর। মাখমপুর? সে তো এখনও 3 ক্রোশ পথ। কাদের বাড়ি যাবেন? শচীশ কবিরাজের বাড়ি। ঠাকুরমশাই কি কবিরাজ মশাইয়ের গোমস্তা? গোমস্তা নই, তবে যাচ্ছি জমি জমার কাজে বটে।
এই অঞ্চলে আর কাউকে চেনেন? মশাইয়ের নিজের বাড়ি কোথায়? আমি এদিকে কখনো আসিনি, কাউকে চিনিও নে, মাখনপুরেও নতুন যাচ্ছি। আহ, সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না? না, কে চিনবে? আমার এই কথায় আমার যেন মনে হলো বুড়ো একটা কিছু ভাবলে, তারপর আমায় বললে, কিছু যদি মনে না করেন একটা কথা বলি। রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন। আমরা যাতে বাড়ি জল আচরণীয়, আপনার অসুবিধা হবে না। চণ্ডী মণ্ডপের পাশের বাইরের ঘর আছে, সেখানে থাকবেন, রান্না বান্না করে খাবেন। আসুন দয়া করে আমাদের সাথে। আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলুম। সত্যিই তো, সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ, অতিথি অভ্যাগতদের সেবা করাই এদের তৃপ্তি। বৃদ্ধ এই প্রস্তাব না করলে রাঢ় ও অঞ্চলের অজানা মেটো পথ বেয়ে এই সুমুখ আঁধার রাতে আমায় যেতেই হতো তো মাখনপুর, 3 ক্রোশ হেঁটে। গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি। বৃদ্ধের নাম নপরচন্দ্র দাস। আমি চণ্ডীমণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। কুকুরের এই ডাকটা আমার ভালো লাগলো না। এর আমি কোনো কারণ দিতে পারবো না, কিন্তু এই কুকুরের চিৎকারে যেন একটা ছন্নছাড়া অমঙ্গলজনক অর্থ আছে। মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আসিনি, যেন শ্মশান ভূমিতে এসেছি। বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ। বাড়ির উঠোনে সারি সারি 3টে বড় বড় ধানের গোলা, গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়ালঘর, বলদ ও গাইয়ে প্রায় 20-22টা। অন্তঃপুরের দিকে 4খানা বড় বড় আটচালার ঘর, বাইরের এই চণ্ডীমণ্ডপ ও তার পাশে আর একখানা কুঠরি। আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠরিটার কথা আর একটু ভালো করে শুনতে হবে। কুঠরিটিকে চণ্ডীমণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা যায়, কারণ একটা সরু রোয়াকের দ্বারা চণ্ডীমণ্ডপের পেছন দিকের সঙ্গে সংলগ্ন, অথচ দোর বন্ধ করলে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে এটা ভেতর বাড়ির একখানা ঘরে সামিল হয়ে দাঁড়ায়। আমায় বাসা দেয়া হলো এই কুঠরিতে। কুঠরির এক পাশে ছোট একটা চালা, সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে। হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি। গৃহস্বামী এসে বললে, ঠাকুরমশাই, আপনি রান্না চাপান আর রাত করেন কেন? আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি, এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে একগাছা ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো ও ঝাঁট দিতে লাগলো। কুঠরির দরজা খোলা, আমি যেখানে বসে সেখান থেকে কুঠরিটার ভেতরে দেখা যায়। আমি 2-1বার বিস্ময়ের চোখে দেখলুম বউটি ঝাঁট দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছি। 2-3বার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে। আমি দস্তর মতো অবাক হয়ে গেল। ব্যাপার কি? সম্পূর্ণ অপরিচিতা মেয়ে, পল্লীর গৃহস্থবধূ, এমন ব্যবহার তো ভালো নয়। কি হাঙ্গামায় আবার পড়ে যাবো রে বাবা! কর্তাকে কাছে বসিয়ে রাঁধতে রাঁধতে গল্প করবো নাকি? এমন সময় বউটি ঝাঁট শেষ করে চলে গেল, কিন্তু বোধহয় 5 মিনিট পরেই আবার এলো। দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত, উদ্বিগ্ন, উত্তেজিত। এবার সে কুঠরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো আর আমার দিকে চাইতে লাগলো। তারপর হঠাৎ রান্না চালার দরজার দিকে এসে চকিত দৃষ্টিতে চারদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরও সরে এলো এবং নিচু স্বরে বললে, ঠাকুরমশাই, আপনি এখন এখান থেকে পালান, নইলে আপনি ভয়ানক বিপদে পড়বেন। এরা ফাঁসুরে ডাকাত, রাত আপনাকে মেরে ফেলবে। বলেই চট করে বাড়ির মধ্যে চলে গেল। শুনে তো আমি আর নেই, হাতের খুন্তি হাতেই রইল, সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল, আর সারা হাত পা অবশ্য ঝিমঝিম করতে লাগলো। বলে কি, টিপ্পি কেরস্ত বাড়ি, খোলা গালা, খড়ধর, ডাকাত কিরকম! কিন্তু পালাতামই বা কেমন করে? এখন বেশ রাত হয়েছে, সামনের চণ্ডী মণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা কইছে, ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে। কাঠের মতো আড়ষ্ট হয়ে গিয়েছি একেবারে, হাতে পায়ে জোর নেই, কিন্তু ভাববার শক্তিও লোপ পেয়েছে।
মিনিট 5 এমনইভাবে কাটলো। এমন সময় দেখি সেই বউটি আবার কি একটা কাজে কুটির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটি কথা বলার পূর্বেই আমি বলে উঠল, তুমি যেই হও, তুমি পরম দয়াময়ী, বলে দাও কোন পথে কিভাবে পালাবো। সেই জন্যে তো এলুম, সব দেখে এলুম। পালাবার পথ নাই, ওরা ঘাঁটি আগলে রেখেছে। আমি বললুম, তবে উপায়? একটা মাত্র উপায় আছে, তা আমি ভেবে এসেছি। আমি এ বাড়িতে আর ব্রহ্মা হত্যা হতে দেব না। অনেক সহ্য করেছি, আর করব না। দাঁড়ান ঠাকুরমশাই, আরেকবার বাড়ির মধ্যে থেকে আসি, নইলে সন্দেহ করবে। মিনিট 5 পরে বউটি আবার এলো। চকিত দৃষ্টিতে চারদিকে চেয়ে বললে, শুনুন আমার উপায়, এই কথা কটা মনে রাখুন। যদি মনে রাখতে পারেন তবে বাঁচাতে পারবো। আমার নাম বামা, আমি এবাড়ির মেজ বউ। আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর, জেলা বর্ধমান, থানা রায়না। আমার বাপের নাম হরিদাস মজুমদার, জ্যাঠামশাইয়ের নাম পাঁচকড়ি মজুমদার। আমরা 2 বোন। আমার দিদির নাম খান্তমণি, বিয়ে হয়েছে সামন্তপুর 13টা, বর্ধমান জেলা। শ্বশুরের নাম দুর্লভ দাস, সবাই যেতে বারুই। আমার বাবা জ্যাঠামশাই সব বেঁচে আছেন, কিন্তু মা নেই। আমার তখন বুদ্ধি লোভ পেতে বসেছে। যা বলে মেয়েটি তাই করে যাই, এতে কি হবে? বউটি কিন্তু একবার বাড়ির ভেতর যায়, আবার অল্প 2 মিনিটের জন্য ফিরে এসে আমায় তালিম দিয়ে যায়। মনে আছে তো জ্যাঠামশাইয়ের নাম কি? আমি বললুম, হরিদাস মজুমদার। না না, পাঁচকড়ি মজুমদার। বাবার নাম হরিদাস মজুমদার। আমার দিদির নাম কি? শ্বশুরবাড়ি কোন গাঁয়ে? খান্তমণি। শ্বশুর বাড়ি হলো... আপনি সব মাটি করলেন দেখছি। সামন্তপুর 13টা, বলুন। সামন্তপুর 13টা। শ্বশুরের নাম রামযদু দাস, এই না, দুর্লভরাম দাস। অবশেষে মিনিট 10-12 মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে। রান্না খাওয়া করে নিন ঠাকুরমশাই, কোনো ভয় করবেন না। আমার বাপের বাড়ির নাম দাম যখন জানা হয়ে গেছে, তখন আপনাকে বাঁচাতে পেরেছি। এখন শুনুন, খাওয়া দাওয়ার পরে শ্বশুরমশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরু বংশ। আমার নাম বলে জিজ্ঞেস করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানো নাকি। গলা যেন না কাঁপে, কোনো রকম সন্দেহ যেন না হয়। আমি চললুম, আবার আসবো আপনি শ্বশুরকে বলবার পরে, কিন্তু দেরি করবেন না বেশি। বিপদ কখন হয় বলা তো যায় না। রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ করতে পারে। রান্না খাওয়া করতেই হলো। রাত্রের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে। রাত আন্দাজ 10টার কম নয়। আহারাদির পর নিজের কুঠরিতে সবে বসেছি, আর আমার মনে হচ্ছে এ বাড়ির সবাই যেন খাঁড়ায় রামদাতে শান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্যে। এমন সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এলেন। বললে, কি ঠাকুরমশাই, আহারাদি হলো? এখন দিব্যি করে শুয়ে পড়ুন দেখি। মশারিটা টাঙিয়ে দিচ্ছি, রাত হয়েছে, আর দেরি করবেন না। আমি বললুম, হ্যাঁ, আমার একটা কথা ছিল। আমাদের এক মন্ত্র শিষ্য, বাড়ি কুসুমপুর, থানা রায়না, নাম হরিদাস মজুমদার। তার একটি মেয়ের নাম বামা। এদিকেই কোথায় বিয়ে হয়েছে। তারাও তোমাদের বাড়ুই কি না, তাই হয়তো চিনলেই চিনতে পারো। মেয়েটির জ্যাঠা দুর্লভরাম, পাঁচকড়ি, আমায় বলে দিয়েছিল মেয়েটির শ্বশুরবাড়ি খোঁজ করে একবার সেখানে যেতে। তা যখন এলুমি এদেশে। আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল। আমার দিকে অবাক হয়ে চেয়ে বললে, কুসুমপুরের হরিদাস মজুমদার, বামা, আপনি তাদের চিনলেন কি করে? বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ়স্বরে বললুম, আমি যে তাদের গুরু বংশে। আমার বাবার ওরা মন্ত্রশিষ্য ছিল কি না। বৃদ্ধ বললে, আপনি বসুন, আমি আসছি। আমি একটা কুটির মধ্যে বসে রইলুম। সন্দেহ ও ভয় তখনও যায়নি। আর এরা যে গুরুদেবকে রেয়াই দেবে তা কে বলেছে। কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো। পেছনে পেছনে সেই বধূটি আর একজন সন্নামার্কা গোছের যুবক
এবং একজন প্রৌঢ়া স্ত্রীলোক, সম্ভবত বৃদ্ধের স্ত্রী। বৃদ্ধ বললে, এই যে বামা ঠাকুমশাই, আমারই মেজো ছেলের সঙ্গে আর কি, এই আমার মেজো ছেলে শম্ভু। গড়ো গড়ো সবাই গড়ো গড়ো। মেজো বৌমা, দেখো তো চিনতে পারো কি না এনাকে? চমৎকার অভিনেত্রী বটে বামা, অদ্ভুত অভিনয় করে গেল বটে। ঘুমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করে গলায় আঁচল দিলে। জীবনদাত্রী দয়াময়ী বামা, আমার চোখে প্রায় জল এসে পড়ল। তারপর সে রাত্রি তো কেটে গেল। খাবার জল দেওয়ার ছুতো করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল। বললে, বিপদ কেটে গেছে। আমার চোখে না পড়লে সর্বনেশ হতো, বিটেতে ব্রহ্মা হতে হতো। অনেক হয়েছে, এই কুটুরিতে, এই বিছানায়, এই মেঝেতে অনেক লাশ পোতা। আমার মনের অবস্থা বলবার মতো নয়। বললুম, পুলিশ কি গাঁয়ের লোক কিছু টের পায় না, কিছু বলে না? কে কি বলবে? এ ফাঁসুড়ে ডাকাতের গাঁ, সবাই এরকম। আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন? বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে। এখন আমার একটি সন্তান হয়েছে। এ পাপ বিটায় বাস করলে তার অকল্যাণ হবে। ওকে বারণ করি, কিন্তু ও কি করবে? মাথার ওপর শ্বশুরমশাই রয়েছেন, পুরনো ডাকাত দাদারা রয়েছে। আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর, আর ভয় নেই। সকাল হলো। বিদায় নেওয়ার সময় বৃদ্ধ আমার 5 টাকা গুরু প্রণামী দিলেন। বামাকে আড়ালে ডেকে বললুম, তুমি আমার মা, আমার জীবনদাত্রী, আশীর্বাদ করি চিরসুখী হও মা। বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আমার আর চোখে পড়েনি। কতকাল হয়ে গেল, এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লীবধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে।